আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, নভেম্বর মাসের শুরুর দিকে সেনাবাহিনীর তরফ থেকে একটা নিয়মিত ব্রিফিং করা হলো এবং সেই ব্রিফিংয়ে দুটো বিষয় নিয়ে মূলত আলোচনা হয়েছে। একটা হলো দেশের নির্বাচন প্রস্তুতি এবং আরেকটা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত 15 জন সেনা কর্মকর্তার চাকুরির অবস্থান। আমার কাছে এই দুটো বিষয়ই খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। প্রথমত, নির্বাচন নিয়ে সাংবাদিকরা কিন্তু বেশ তীক্ষ্ণ কিছু প্রশ্ন করেছেন। যেমন, যদি কোনো কারণে নির্বাচন ব্যাহত হয় বা বানচাল হয়, সেই পরিস্থিতিতে সেনাবাহিনীর ভূমিকা কি হবে? যদিও এর উত্তর সহজে আসার কথা নয়, কারণ এটা খুবই সংবেদনশীল একটা বিষয়। সেনাবাহিনী স্পষ্ট করে দিয়েছে যে তারা সরকারের নির্দেশনা মতোই কাজ করবে এবং সরকারের রূপরেখা অনুযায়ী তারা একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। এর পাশাপাশি আমরা দেখলাম সেনাবাহিনী তাদের 50% সদস্যকে বেরাকে ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু করেছে। আর যেদিন এই প্রক্রিয়া শুরু হলো, সেদিনই চট্টগ্রামে একটা বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটে গেল, যেটা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেকের মনে প্রশ্ন তৈরি করেছে। কিন্তু সব থেকে বড় যে জটিলতা তৈরি হয়েছে, সেটা হলো ওই 15 জন কর্মকর্তা বা সেনা অফিসার নিয়ে তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে এবং তাদের বিরুদ্ধে চার্জশিটও দাখিল করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সরকারের একটি আইন অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল হলেই অভিযুক্ত ব্যক্তির সরকারি চাকরি চলে যাওয়ার কথা। তাহলে এই 15 জনের চাকরি সত্যিকার অর্থে কি চলে গেছে? এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেনা সদরের বক্তব্য এখানে একটি ভিন্ন চিত্র তুলে ধরেছে। তারা পরিষ্কারভাবে বলেছেন যে এই বিষয়টি একটি আইনি প্রক্রিয়া এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো, অভিযোগপত্রে নাম এলেই চাকরি যাওয়ার যে বিধান, তা সরকার এখনো সেনাবাহিনীর ক্ষেত্রে স্পষ্ট করেনি। এটা একটা বড় কথা। তার মানে সরকার যে আইনটি তৈরি করেছে, সেই আইনটি সেনাবাহিনীর জন্য প্রযোজ্য হবে কি হবে না, এই নিয়ে সেনা সদরের মধ্যেই একটা কনফিউশন বা বিভ্রান্তি রয়েছে। যতক্ষণ না সরকার এই ব্যাপারে পরিষ্কার নির্দেশনা দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত অভিযুক্ত এই 15 জন সেনা কর্মকর্তার কারোরই চাকরি যাচ্ছে না। তারা চাকরিতে বহাল রয়েছেন, যদিও তারা অভিযুক্ত। তাই তাদের সেনা সদরে একটি সাব জেলে সম্মানজনকভাবে রাখা হয়েছে। এই ঘটনা আসলে সরকারের জারি করা একটি আইন নিয়ে সেনাবাহিনীর নিজস্ব ব্যাখ্যা বা কনফিউশনকে সামনে এনেছে। সেনা সদর বলছে, সরকার যখন সবকিছু পরিষ্কার করে দেবে, তখনই তারা তাদের অফিসারদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এখন প্রশ্ন হলো, এই অবস্থান কি সরকারের তৈরি করা আইনের কঠোরতার সঙ্গে সেনাবাহিনীর অবস্থানের একটা সূক্ষ্ম সংঘাত, নাকি আইনটির প্রয়োগের পদ্ধতি নিয়েই ভেতরে ভেতরে একটা সমঝোতার অভাব রয়েছে? আমার মনে হয় এই জটিলতা এখনই দূর হচ্ছে না। এই 15 জন সেনা কর্মকর্তার চাকরির বিষয়টি আরও কিছুদিন আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে এবং সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা না আসা পর্যন্ত পরিস্থিতি এমনটাই থাকবে বলে মনে হচ্ছে, যেটি আমি মনে করি সত্যিকার অর্থে যেমন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি খারাপ বিষয়, ঠিক একইভাবে সেনাবাহিনী যেটি বাংলাদেশের গর্ব, সেটির জন্য একটি খারাপ বিষয়। কারণ এভাবে সরকারের সাথে যদি সরাসরি একটি সংঘর্ষে সেনাবাহিনী জড়িয়ে পড়ে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃতপক্ষে আসলে এখানে কি করতে পারবে? আমি মনে করি 5ই আগস্ট 2024 যখন সংগঠিত হয়েছে, তখন সেনাবাহিনী কিংবা সেনাপ্রধান যদি এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলোকে না ডাকতেন কিংবা সমঝোতার জন্য রাজনৈতিক দলগুলোকে না ডাকতেন, তাহলে বাংলাদেশের প্রেক্ষাপট অন্যরকম হতো। আমরা 1-11 কথা জানি, 1-11-তে কি হয়েছিল সেই বিষয়গুলো আমরা ভালো করে অবগত রয়েছি। বর্তমান সময়েও আমরা বিভিন্নভাবে মাঝে মধ্যে যখন কোনো একটি গভীর বিষয় সামনে আসে, তখন সেটার সাথে 1-11 এর পুনরায় সূত্রপাত খুঁজে পাই। যেহেতু 1-11 আমরা দেখেছি, সুতরাং 1-11-তে কি হয়েছিল সেই বিষয়গুলো আমরা জানি। কিন্তু একটি বিপ্লব পরবর্তীতে
বা একটি সরকার পতন পরবর্তীতে যখন সেই সরকারের পতন জনগণের আন্দোলনে সংগঠিত হয়, তখন সেনাবাহিনী চাইলে নানাভাবে কিন্তু তাদের যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা দখল করে নিতে পারে। এবং বাংলাদেশে এমন বহু ইতিহাস রয়েছে যেটি আপনারা সবাই জানেন। সুতরাং 5ই আগস্ট সেনাপ্রধান যদি এই প্রস্তাবনা না দিতেন, তাহলে চাইলে কিন্তু সেনাপ্রধান দায়িত্ব নিতে পারতেন অথবা উনি ক্ষমতা দখল করতে পারতেন, কিন্তু তিনি ক্ষমতা দখল করেননি। যা না করে তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সুপারিশ করেছেন এবং সবার মতামতের ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে একটি সরকার গঠিত হয়েছে। কিন্তু সেই সরকার প্রকৃতপক্ষে সেনা সমর্থিত ছিল এতদিন, যার কারণে নানা ঘটনা ঘটার পরও কিন্তু সেই সরকার টিকে ছিল। কিন্তু এখন এই যে আইন প্রক্রিয়া, এই আইন প্রক্রিয়ার মাধ্যমে সরকারের সাথে যদি একটি প্রকাশ্য সংঘাতে জড়িয়ে পড়ে সেনাবাহিনী, তাহলে এই সরকারের পিছন থেকে সেনাবাহিনীর যে সাপোর্ট রয়েছে সেই সাপোর্ট কিন্তু সরে যাবে। এবং এরই একটি প্রমাণ দেখুন আপনারা, এই যে হঠাৎ করে সেনাবাহিনীর 50% কর্মকর্তা, কর্মচারী বা সৈনিক তারা মাঠ ছেড়ে ব্যারাকে ফিরে যাচ্ছেন। এমনটি আসলে কিন্তু হওয়ার কথা ছিল না, কারণ দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সেনাবাহিনীও প্রকৃতপক্ষে নিয়ন্ত্রণ করতে পারছে বলে আমি মনে করি না। কারণ দেশে যে সকল ঘটনাসমূহ ঘটছে সেই সকল ঘটনাসমূহ আসলে সেনাবাহিনীর পক্ষে নিয়ন্ত্রণ করাও সম্ভব নয়, কারণ আমাদের সেনাবাহিনী খুব একটা হার্ড লাইনে কিন্তু দায়িত্ব পালন করছে না। তারা চেষ্টা করে যাচ্ছে, এটি আমি বলছি। আমি এখানে সেনাবাহিনীকে কোনোভাবে অপদস্থ করছি না, আমাদের সেনাবাহিনী গর্বের। কিন্তু তাদের যেভাবে দায়িত্ব পালন করার কথা ছিল, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ইস্যুগত বিষয়ে তারা সেভাবে দায়িত্ব পালন করেছেন বলে মনে করি না। সুতরাং এই যে তাদের বর্তমান সময়ে 50% ব্যারাকে ফিরে যাওয়া, এতে করে এই যে অস্থিরতা বা এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিংবা দেশের যে সার্বিক পরিস্থিতি, এই সার্বিক পরিস্থিতি আসলে স্বাভাবিক কোনোভাবেই থাকবে না। দেখুন, স্বাভাবিক থাকার প্রশ্নে আমি প্রথমে যেভাবে বললাম যে চট্টগ্রামে এরকম সহিংসতা ঘটে গেছে, এখন বাংলাদেশের প্রত্যেক জায়গায় সেনাবাহিনীর আতঙ্কে কিংবা সেনাবাহিনীর ভয়ে কিছু কিছু জায়গায় মানুষ ক্রাইম কমিট করতে কিন্তু একটু হলে ভাবে, একটু হলে ভয় পায়। কারণ সেনাবাহিনীকে যেমন সবাই সম্মান করে, ঠিক একইভাবে ভয় পায়। কিন্তু এখন সেনাবাহিনীর অর্ধেক চলে যাচ্ছে, অনেক জায়গায় সেনাবাহিনীর ক্যাম্প ছিল সেগুলো কিন্তু উঠে যাবে, যার কারণে সেই সকল জায়গায় ক্রিমিনালরা ক্রাইম করতে কোনো দিকে তাকাবে না, কিংবা আমাদের দেশের যে সকল রাজনৈতিক সহিংসতা রয়েছে সেই সকল রাজনৈতিক সহিংসতাগুলো কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এটি কিন্তু একটি জটিল পরিস্থিতি হবে সরকারের জন্য। আমি মনে করি এটি সেনাবাহিনী এবং সরকারের মধ্যে যে সংঘাত তৈরি হয়েছে সেই সংঘাতের একটি অংশ। এবং পরবর্তীতে যদি সেনা অফিসারদের নিয়ে সরকার আরও বিতর্কিক কোনো পরিস্থিতি তৈরি করে, তাহলে সেনাবাহিনী এই সরকারের যে সাপোর্ট দেওয়ার কথা, সরকারকে যে সাপোর্ট দেওয়ার কথা, সেই সাপোর্ট আরও কমিয়ে দেবে, যেটা এই সরকারের জন্য খুবই মারাত্মক ক্ষতির কারণ হবে। এবং এই যে যারা বর্তমান সময়ে রাজনীতিতে অনেক লম্পঝম্প করছেন, অনেক নতুন রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ বলছেন ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবেন, সেনাবাহিনীকে গালাগালি করছেন। আবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেখলাম স্লোগান দেয়া হচ্ছে যে সেনাবাহিনীর গালে জুতা মারার কথা বলা হচ্ছে, অথচ এই সেনাবাহিনী কিন্তু দেশ পরিচালনা করে আসছিল। এতে সেনাবাহিনীর সম্মানও কিন্তু স্বাভাবিকের থেকে অনেক বাজেভাবে ক্ষুণ্ণ হচ্ছে। সুতরাং সেনাবাহিনী তাদের এই সম্মান ক্ষুণ্ণ আর করতে চায় না, যার কারণে তারাও সবাই গিয়ে তাদের এই দায়িত্ব ছেড়ে দিয়ে বা দায়িত্ব বুঝিয়ে দিয়ে তারা ব্যারাকে ফিরে যাচ্ছে, যার কারণে ওই ব্যক্তিবর্গ যারা রয়েছেন তাদেরও কিন্তু ব্যাপক ক্ষতি হবে, কিংবা সে সকল রাজনৈতিক দলেরও কিন্তু ব্যাপক ক্ষতি হবে। কারণ আমরা কিন্তু দেখেছি অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সেনাবাহিনীর লোকজন কাঁধে তুলে নিয়েছিলেন অনেক সময়, আবার তাদেরকে ট্যাঙ্কে করে সেফলি তাদের জায়গায় পৌঁছে দিয়েছেন। এটি কিন্তু সেনাবাহিনী করছেন। এখন যদি এরকম আরেকটি ঘটনা ঘটে, তাহলে সেটা আসলে কারা নিয়ন্ত্রণ করবে, এটি আমার কোনোভাবেই বোধগম্য নয়। যাই হোক, এই যে সরকার এবং সেনাবাহিনী কিংবা রাজনৈতিক দলের ব্যক্তিবর্গের কারণে সেনাবাহিনীর সম্মান ক্ষুণ্ণ হচ্ছে, এটি যদি আরো বাড়তে থাকে, তাহলে সেনাবাহিনী প্রকৃতপক্ষে এই সরকারের উপর থেকে তাদের সমর্থন সরিয়ে নেবে। এবং সেনাবাহিনী যদি সমর্থন সরিয়ে নেয়, তাহলে সেনাবাহিনী চাইলে কিংবা সেনাপ্রধান চাইলেও নিজে একটি পরিবর্তন রচনা করতে পারেন, অথবা নিজে অন্য যা সকল বুদ্ধিজীবীরা রয়েছেন তাদের সাথে মিলিয়ে একটি নতুন পট পরিবর্তন করতে পারেন, কিংবা এই সরকার যেটি রয়েছে এই সরকারকে পরিবর্তন করারও যে রটনা রয়েছে কিংবা যে
প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া নিজেই সাজাতে পারেন বলে আমি মনে করি। সেই ক্ষমতা সেনাপ্রধানের এটলিস্ট আছে, কিংবা আমাদের যে বাহিনী রয়েছে সেই বাহিনীর আছে। এখন দেখার বিষয় আসলে কি হয় এই বিষয়গুলো।